আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি ইরাট কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ শামসুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি ইরাট কলেজ, পাবনা। আজকে আমি এমএসসি ফিজিক্স ডিপার্টমেন্টের এমএসসি স্টুডেন্টদের নিউক্লিয়ার ফিজিক্সের ক্লাসটা নিব। আজকে লেকচার 5। এর আগের লেকচারে আমরা শেল মডেল নিয়ে আলোচনা করেছিলাম, নিউক্লিয়াসের শেল মডেল, এবং শেল মডেলের পরে আমরা আজকে যে মডেলটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে নিউক্লিয়ার কালেকটিভ মডেল বা নিউক্লিয়াসের সমষ্টিগত মডেল। এটা হচ্ছে নিউক্লিয় কালেকটিভ মডেল বা নিউক্লিয় সমষ্টিগত মডেল বা নিউক্লিয়ার কালেকটিভ মডেলও বলা হয়। নিউক্লিয়ার কালেকটিভ মডেল এটাও বলা হয়। এখন এটা নিউক্লিয়ার কালেকটিভ মডেলের কেন প্রয়োজনীয়তা রয়েছে? আমরা শেল মডেলের মাধ্যমে নিউক্লিয়াসের যে ম্যাজিক সংখ্যাগুলো রয়েছে, এই ম্যাজিক সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসের যেসব নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন সংখ্যার পরিমাণ হচ্ছে নিউক্লিয়ন সংখ্যার পরিমাণ মানে প্রোটন বা নিউট্রন সংখ্যার পরিমাণ 2, 8, 20, তারপরে 50, 82, 126 এভাবে যে আছে, সেই সব নিউক্লিয়াসগুলো অত্যাধিক পরিমাণ স্থায়ী হয় এবং এই নিউক্লিয়াসগুলোর স্থায়িত্বের কারণ শেল মডেলের মাধ্যমে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় শেল মডেল দিয়ে। কিন্তু নিউক্লিয়াসের অন্যান্য আরো যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্য এবং শর্তগুলো তোমার শেল মডেলে ব্যাখ্যা করা যায় না। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে নিউক্লিয়াস, দেখা যাচ্ছে আমরা নিউক্লিয়াসকে একটা গোলক ধরি এবং এই নিউক্লিয়াসটা কি হয়, বিভাজন হয় এবং সে বিভাজন হয়ে যাচ্ছে নিউক্লিয়াসটা। তাহলে এই যে নিউক্লিয়াসের যে বিভাজন হচ্ছে, ভেঙে অন্য কোনো নিউক্লিয়াসে পরিণত হয়ে যাচ্ছে, বিভাজন হচ্ছে, এই ব্যাখ্যা তোমার শেল মডেল দিতে পারে না। নিউক্লিয়াসের যে শেলগুলো আমরা ধরেছিলাম, ভিতরে যে নিউক্লিয়াসের ভিতরে অসংখ্য শেল বা মানে কক্ষপথ রয়েছে এবং যেগুলোতে প্রোটন নিউট্রন গুলো তাদের গতি সম্পাদন করছে, এরকম আবদ্ধ শেলে বিজোড় নিউক্লিয়াসের জন্য তড়িৎ চতুর্মেরু ভ্রামকের মানটা তোমার নিউক্লিয়ার শেল মডেল ব্যাখ্যা দিতে পারে না, ব্যাখ্যা দিতে পারে না। জোর উত্তেজিত নিউক্লিয়াস, জোর এক্সাইটেড স্টেটের নিউক্লিয়াসের যে তোমার স্পিন কৌণিক ভরবেগ, জোর উত্তেজিত নিউক্লিয়াস স্পিন কৌণিক ভরবেগ, দ্যাট ইজ আমরা লিখতে পারি সংক্ষেপে কৌণিক ভরবেগ LS, স্পিন কৌণিক ভরবেগের ব্যাখ্যা এই শেল মডেল দিতে পারে না। আরো অনেক কিছুর ব্যাখ্যা এই শেল মডেল দিতে পারে না, এগুলো তার ভিতরে গুরুত্বপূর্ণ। তাহলে নিউক্লিয়াসের বিভাজন একটা, এটা দিতে পারে না। কেন বিভাজন হয়? নিউক্লিয়াসের চতুর্মেরু ভ্রামকের যে মান রয়েছে সেটা কেন এক্সাইটেড স্টেট, মানে বিভিন্ন শেলগুলোর তড়িৎ দ্বিমেরু চতুর্মেরু ভ্রামকের মান এর ব্যাখ্যা জোর উত্তেজিত নিউক্লিয়াসের তোমার স্পিন কৌণিক ভরবেগের ব্যাখ্যাগুলো দিতে পারছে না। এগুলোর ধর্মাবলী, এই সকল ধর্মাবলী তোমার ব্যাখ্যা করার জন্যই আমাদের প্রয়োজন হয়েছে হচ্ছে নিউক্লিয়ার কালেকটিভ মডেলের প্রয়োজনীয়তা রয়েছে বা এর উৎপত্তি হয়েছে।
এবং এই বিষয়গুলো নিউক্লিয়ার কালেকটিভ মডেল দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। আমরা যদি এই নিউক্লিয়াসকে যদি আমরা বিকৃতি আকৃতির ধরি, নিউক্লিয়াসটা পুরা গোলক না হয়ে উপগোলক আকৃতির ধরি, এরকম উপগোলক আকৃতির ধরি, তাহলে নিউক্লিয়াসের যে অসংখ্য যে প্রোটন রয়েছে এদের তড়িৎ চতুর্পোল ভ্রামকের বৃহৎ মান পাওয়া যেতে পারে। তাহলে যদি গোলক আকৃতির না ধরে আমরা উপগোলক আকৃতির ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে তড়িৎ চতুর্মেরু ভ্রামক আছে, এই চতুর্মেরু ভ্রামকের মানগুলো আমরা এখান থেকে পেতে পারি। এই যে নিউক্লিয়াসের যে এরকম অগোলক আকৃতি, অগোলাকার আকৃতি, এই সৃষ্টি অগোলক আকৃতির যে সৃষ্টির মূল কারণ, অগোলক আকৃতি সৃষ্টির মূল কারণ, এই মূল কারণটা তোমার আমরা এই কালেকটিভ মডেল দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি, নিউক্লিয়ার কালেকটিভ মডেল দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেশন করব। আমরা নিউক্লিয়ার চতুর্মেরু ভ্রামকটা এখানে একটু চতুর্মেরু ভ্রামকের একটা রাশিমালা বের করার চেষ্টা করব। তাহলে নিউক্লিয়াসের তড়িৎ চতুর্মেরু ভ্রামক নিউক্লিয়াসের চতুর্মেরু ভ্রামক মানে নিউক্লিয়াস যদি আমরা উপগোলক আকৃতি ধরি, তাহলে নিউক্লিয়াসকে আমরা একবার এইভাবে ধরলাম। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের অ্যাক্সিস ধরি তিনটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস ধরা যেতে পারে। তাহলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আর নিউক্লিয়াসটা এরকম যদি আরেকটা উপগোলক এখানে ধরি, তাহলে তার অ্যাক্সিসটা ডিফর্ম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ধরতে পারি হচ্ছে তোমার জেড ডট, তারপরে এটার সাথে লম্ব বরাবর এদিকে আসবে হচ্ছে তোমার ওয়াই ডট, আর এদের সাথে লম্ব বরাবর এদিকে যাবে হচ্ছে তোমার এক্স ডট। তাই যদি হয় তাহলে এই উপগোলক, তাহলে এই নিউক্লিয়াসকে আমরা উপগোলক হিসেবে ধরলাম, উপগোলক। এই উপগোলক আকৃতির যে নিউক্লিয়াস ধরলাম, এটা যদি আমরা সুষম আধান বিন্যাস ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স ডট অক্ষ বরাবর যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এটা ধরলাম হচ্ছে এক্স ডট অক্ষ বরাবর এর ব্যাসার্ধ ধরলাম এ না বি। আচ্ছা, ওয়াই ডট বরাবর এর ব্যাসার্ধ ধরলাম বি, এবং জেড ডট বরাবর এর ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আমরা এ। এর ব্যাসার্ধ যেহেতু উপগোলক, ব্যাসার্ধ বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে, এই ব্যাসার্ধগুলো আমরা ধরে নিলাম। তাহলে এই ক্ষেত্রে নিউক্লিয়াসের আয়তন কত হবে? আয়তনটা কত হচ্ছে? আয়তন হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব, মানে এ বি ইন্টু এ। তাহলে আমরা এখান থেকে পাই 4/3 পাই এ বি স্কোয়ার। এটা হচ্ছে নিউক্লিয়াসের আমরা আয়তন পেলাম। সুতরাং এই নিউক্লিয়াসের চার্জ ঘনত্ব কত? চার্জ ঘনত্ব রো ইকুয়াল টু আমরা লিখতে পারি সমান হচ্ছে একক আয়তনে চার্জের পরিমাণ। তাহলে এটা যদি নিউক্লিয়াসটা যদি হয় জেড এক্স এ, তাহলে প্রোটন সংখ্যা জেড, এখানে চার্জের পরিমাণ কিউ। তাহলে চার্জের পরিমাণ এখানে কিউ সমান হবে হচ্ছে
জেড সংখ্যক ইলেকট্রন আছে, জেড সংখ্যক প্রোটন, তার আধান হচ্ছে জেডি। তাহলে এখানে হবে হচ্ছে কিউ বাই একক আয়তনে, তাহলে কিউ বাই ভি, তাহলে কিউ বাই ভি, কিউ মানে হচ্ছে জেডি ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে এই আয়তন। তার মানে আমরা লিখতে পারি 4/3 পাই এ বি স্কোয়ার, দিস ইজ রো। এটা হচ্ছে আমাদের, এটা আমরা লিখতে পারি 1 নম্বর ইকুয়েশন। একক আয়তনে চার্জের পরিমাণ নিউক্লিয়াসের মধ্যে বা চার্জ ঘনত্ব। এখন যদি আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা এখানে আমাদের ব্যবহার করতে হবে, তাহলে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি, সেটা হচ্ছে বেলনাকার স্থানাঙ্ক ব্যবস্থা। বেলনাকার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা সাধারণত এইসব ক্ষেত্রে বেলনাকার স্থানাঙ্ক ব্যবস্থাই ব্যবহার করি। বেলনাকার স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে বেলনাকার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা স্থানাঙ্ক ধরলাম হচ্ছে জেড ডট এস ডট ফাই ডট। এটা ব্যবহার করলে নিউক্লিয়াসের তলের সমীকরণ আমরা কি পাবো? নিউক্লিয়াসের যে তলের সমীকরণটা আছে, এই সমীকরণটাই আমরা লিখতে পারবো এক্স ডট স্কোয়ার, এক্স ডট স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা ইকুয়াল টু হবে 1। এবং আরেকটা লিখতে পারবো, সেটা হচ্ছে সারফেস এরিয়া এস ডট স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, সারফেস এরিয়া 2 ডাইমেনশনাল, এটা লিখতে পারবো। সুতরাং আমরা যদি এর মানটা এখানে বসিয়ে দেই, এখানে বসিয়ে দিলে আমাদের কি হবে? সুতরাং আমরা এটা লিখতে পারবো, এইটা সমান লিখতে পারবো এক্স ডট স্কোয়ার, এটাকে লেখা যাবে এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এস ডট স্কোয়ার মানে হচ্ছে এটা আমরা এস ডট স্কোয়ার বসিয়ে দিতে পারি ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। কারণ এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2, আমাদের ইকুয়েশন নাম্বার 1 গেছে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 লিখলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা চতুর্মেরু ভ্রামকের মানটা বের করব। আমরা জানি চতুর্মেরু ভ্রামক এটা হচ্ছে কিউ ইকুয়াল টু 1/e ইন্টিগ্রেশন অফ রো আর, নিউক্লিয়াসের ঘনত্ব রো আর 3 জেড ডট স্কোয়ার মাইনাস আর ডট স্কোয়ার ডি নিউক্লিয়াসের আয়তন টাউ ডট, ডিফর্ম নিউক্লিয়াসের আয়তন টাউ ডট, এটা ধরতে পারি। তাহলে এখান থেকে আমরা 1/e এই রো আর এর মানটা আমরা বসিয়ে দেব। উপরে আমরা রো আর এর মানটা বের করে রেখেছি, এই যে রো আর এর মান, এই ঘনত্ব, এই মানটা বসিয়ে দেবে জে ডি বাই 4/3 পাই এ বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারবো জে ডি বাই 4/3 কে উপরে তুলে দিলে 3 জেডি হয়ে যাবে, এখানে 3 জেডি হয়ে যাবে। তার মানে এটাকে আমরা লিখতে পারবো এরকম, 3টা উপরে নিলে হবে 3 ZE ডিভাইডেড বাই 4 পাই এ বি স্কোয়ার। তাহলে এটা আমরা এখানে লিখে ফেলি 3 ZE বাই 4 পাই এ বি স্কোয়ার ইন্টিগ্রেশন অফ 3 Z বার স্কোয়ার মাইনাস আর ডট স্কোয়ারের মানটা বসিয়ে দেই, এটার মানটা বসিয়ে দিলে পাওয়া যাবে আমাদের আর ডট স্কোয়ারের মান কত?
জেড আর ডট স্কোয়ার জেড স্কোয়ার আর ডট স্কোয়ার মানে হচ্ছে এক্স ডট আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ এখানে আমরা এক্স ডট স্কোয়ার মাইনাস ওয়াই ডট স্কোয়ার এটা লিখতে পারি। তারপরে এটার সাথে আমাদের ডি টাউ ডট না ওই আয়তনটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এটা এখানে এখানে লিখতে পারবো ডি জেড ডট এস ডট ডিএস ডট ডি ফাই ডট, এটা আমরা লিখতে পারবো। এটা ইকুয়াল টু হবে 3z, এই ই আর এই ইটা কেটে যাবে, 3z ডিভাইডেড বাই 4 পাই এ বি স্কোয়ার এটা হবে, এবং ইন্টিগ্রেশন অফ 2 3z ডট স্কোয়ার মাইনাস এক্স ডট স্কোয়ার, এটা তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে জেড স্কোয়ারের মানটা যদি আমরা বসিয়ে দেই, এস ডটের মানটা যদি বসিয়ে দেই, এই যে এখানে যদি আমরা এস ডটের মানটা এস ডট এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার এস ডট স্কোয়ার, এখানে যদি আমরা এটা বসিয়ে দেই, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে তোমার 2z ডট স্কোয়ার মাইনাস এস ডট স্কোয়ার dz ডট এস ডট ds ডট d phi ডট, এটা ইকুয়াল টু 3z বাই 4 পাই এ বি স্কোয়ার integration of minus a to plus a dz bar integration of s dot equal to s dot এর মানটা আমরা 0 থেকে কত পর্যন্ত ভ্যারি করতে পারে সেটা আমরা b root over r minus z dot square divided by a square পর্যন্ত ভ্যারি করতে পারে, আর এখানে যা আছে তাই থাকবে 2z dot square মাইনাস এস ডট স্কোয়ার যা আছে তাই থাকবে, এস ডট ডিএস ডট, তারপরটা হবে হচ্ছে কত ইন্টিগ্রেশন অফ ফাই এর মান ডি ফাই ডট আছে, ডি ফাই ডট গেল ডি ফাই ডট মানে হচ্ছে ফাই এর মান তোমার 0 টু 2 পাই পর্যন্ত ভ্যারি করতে পারে, এটা সমান 3z divided by 4 pi a b square minus a2 plus a dz dot integration of s dot equal to 0 to b root over r minus z dot square by a square 2z dot square minus s dot square s dot ds dot, আর এখানে এটা যদি ভেঙে ফেলি তাহলে 2i পাই হয়, এই 2i পাই আর হচ্ছে এইখানে আমাদের যে 4 পাই আছে এই দুইটা কেটে যাবে, 4 পাই কেটে গেল, কেটে গিয়ে এখানে থাকবে হচ্ছে আমাদের 2, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পাই আবার ফাইনালি সেটা হচ্ছে 3z ডিভাইডেড বাই 2ab স্কোয়ার integration of minus a to plus a
dz ডট, এখন এটাকে ভাঙতে হবে আমাদের। এটাকে ভাঙতে গেলে আমরা লিখতে পারবো হচ্ছে z ডট স্কোয়ার b ডট স্কোয়ার 1 মাইনাস z ডট স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 1/4 b to the power 4 1 minus z dot square divided by a square whole square, এটা আমরা লিখতে পারবো। এইটা সমান, এটা ইকুয়াল টু 3z divided by 2ic b square minus a2 plus a dz dot b dot square z dot square minus z dot square divided by a square minus 1/4 b to the power 4 1 minus 2 z dot divided by a square plus z dot 4 a to the power 4 বিস্তৃতিতে ভেঙে ফেললাম, এটার বিস্তৃতিতে ভেঙে ফেললাম এটা। তাহলে এখানে আমরা যেটা পেলাম, তারপরের লাইনটা কি হচ্ছে, তাহলে তারপরের লাইনটা আমরা পাচ্ছি তাহলে এগুলো যদি আমরা ভাঙতে থাকি এরকম, এখন আমাদের জাস্ট ভেঙে ফেলতে হবে সবগুলোকে। লিমিটে ভেঙে ফেললে আমরা এখন যেটা পাবো সেটা কিউ এর মানটা ফাইনালি এভাবে তোমরা করতে থাকবে, এভাবে তোমরা করতে থাকবে। এখন মূল জিনিসটা আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা যদি এভাবে করতে থাকি, এটা তোমাদের হোম টাস্ক থাকবে। হোম টাস্ক করলে আমরা এখানে ফাইনালি যে কিউ এর মানটা পাবো সেটা পাবো হচ্ছে 2z/5 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পাওয়া যাবে। মানে এটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াসের চতুর্মেরু ভ্রামকের, এটা হচ্ছে চতুর্মেরু ভ্রামকের গাণিতিক রাশিমালা, এবং এই মানের উপর ভিত্তি করে আমরা নিউক্লিয়াসের আকৃতি বা গঠন, যে উপকূলাকৃতি বা কেমন আকৃতি, এই আকৃতি কখন আকৃতি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া যাবে, এবং সেটা আমরা একটু আলোচনা করি। নিউক্লিয়াসের আকৃতি কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে, তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম নিউক্লিয়াসের চতুর্মেরু ভ্রামকের কিউ ইকুয়াল টু 2z ডিভাইডেড বাই 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেস ওয়ান এর ক্ষেত্রে আমরা বলতে পারি যদি এ বি এর সমান হয়, তাহলে কিউ এর মান চতুর্মেরু ভ্রামকের মান কত হবে? 0 হবে। তার মানে নিউক্লিয়াসটার আকৃতি কেমন হবে? গোলক আকৃতির হবে। যদি কেস টু যদি আমরা আলোচনা করি যে এ এর মান, এ যদি বি এর চেয়ে বড় হয়, এ ইজ গ্রেটার দেন বি, এ যদি বি এর চেয়ে বড় হয়, তাহলে কিউ এর মান হবে কি? গ্রেটার দেন 0, মানে পজিটিভ। আর পজিটিভ হওয়ার মানেই হচ্ছে এটা লম্বীয় ভাবে উপকূলাকৃতি হবে, এটা বি এর চেয়ে বড় হবে, তার মানে এটা লম্বীয় ভাবে উপকূলাকৃতি হবে, তাহলে লম্ব উপকূলক আকৃতির। উপগোলক
গোলকের মতো, কিন্তু এটা লম্বীয়। আচ্ছা, আর কেস 3 নম্বর কেস, এ যদি বি এর চেয়ে ছোট হয় তাহলে কিউ এখান থেকে ছোট হয়, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউ এর মানটা নেগেটিভ হবে। নেগেটিভ মানে হচ্ছে এটা হচ্ছে উপকূলক আকৃতির হবে নিউক্লিয়াসটা, কিন্তু এটা পার্শ্বীয় ভাবে উপকূলক আকৃতির হবে। তাহলে নিউক্লিয়াসের ব্যাখ্যাটা, নিউক্লিয়াস যে তোমার বিভাজন হচ্ছে এবং বিভাজন হওয়ার পর তোমার সেই লিকুইড ড্রপের মতো উপগোলক আকৃতির আকার ধারণ করছে বা গোলক আকৃতি ধারণ করছে কখনো। এর জন্য এটার ব্যাখ্যা এই চতুর্মুখী ভ্রামক দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এ পর্যন্ত বইগুলো একটু দেখবা, এ পর্যন্ত করতে থাকো, এবং আজকে এ পর্যন্তই। এরপরে ইনশাল্লাহ সামনের দিনে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।